জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর যে অ্যান্সার কিটা দিয়েছে সেখান থেকে 28 তারিখের সেকেন্ড শিফটের যে সায়েন্সের প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। কেমন? ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। দেখার পর তোমাদের যেটা মতামত হবে যে তোমার ভালো লাগলো না খারাপ লাগলো, বা যদি আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হয় পড়ানোর ধরনের মধ্যে, সেটাও তুমি আমাকে জানাতে পারো, ঠিক আছে? কারণ তোমরা কিছু বলো না তো আমি বুঝতেও পারি না যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি পারছি না, ওই জন্য তোমরা আমাকে জানিও। কেমন? তো চলো আপাতত শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে নিম্নোক্ত কোন যৌন সংক্রামিত রোগটি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়? দেখো ব্যাকটেরিয়ার কারণে যে তোমার যৌন সংক্রামিত রোগটা হয় না, সেটার নাম হচ্ছে তোমার গনোরিয়া, ঠিক আছে? যৌন সংক্রামিত মানে বুঝতেই পারছো, এটা তোমার মেনলি কি শারীরিক সম্পর্কের কারণে হয়, তাই তো? শারীরিক সম্পর্কের কারণে হয়। সম্পর্ক। দেখো গনোরিয়া যখন হবে কিনা তোমার মধ্যে কিছু কিছু উপসর্গ দেখা দেবে। উপসর্গ মানে কি? লক্ষণ দেখা দিবে। প্রথম যেটা তুমি বুঝতে পারবা যে তুমি যখন বাথরুম করবে না, তো ওই জায়গাটা খুব কি জ্বলতে শুরু করবে, মানে কি জ্বালা পোড়া শুরু হবে বাথরুম করার সময়, জ্বালা পোড়া শুরু হবে, ঠিক আছে? তারপর তোমার কি মানে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে যেমন কুনুইয়ের ওখানে হাঁটুর কাছে যেসব জয়েন্ট আছে, বুঝতে পারলে তো? জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটাকে আমরা কি বলি? গাঁটের ব্যথা বলি, তাই না? গাঁটের ব্যথা শুরু হবে। মহিলাদের মধ্যে কি দেখা যায় বলো তো? মহিলাদের যে প্রজনন ক্ষমতা আছে না, সেটা অনেকটা কমে যায়। প্রজনন ক্ষমতা, এটা তোমার কি হয়? কমে যায়। এই সব তোমার কি মানে লক্ষণ তোমার মধ্যে দেখা দেয়। দেখো টাইফয়েড যে আছে না, টাইফয়েড তোমার হচ্ছে এটাও একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, বুঝতে পারলে? কিন্তু এটা কি হয়? খারাপ জলের কারণে হয়, বুঝতে পারলে? কি বললাম? টাইফয়েড হচ্ছে তোমার খারাপ জলের কারণে। খারাজ হয়ে গেল, তাই না? খারাপ জলের কারণে, খারাপ জল, ঠিক আছে? আচ্ছা গনোরিয়া ছাড়াও আরেকটা আছে যেটা তোমার যৌন সংক্রমিত রোগ হয়, বুঝতে পারলে? ব্যাকটেরিয়া জনিত, সেটা মনে রাখবা হচ্ছে সিফিলিস। সিফিলিস এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার কারণেই তৈরি হয়, মানে ব্যাকটেরিয়ার কারণে কি বলবো, একটা যৌন সংক্রামিত রোগ। এটাও তোমার মানে শারীরিক সম্পর্কের কারণেই তৈরি হয় এই রোগটাও। আচ্ছা তোমাকে না কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব জিজ্ঞেস করে পরীক্ষা, মানে ব্যাকটেরিয়া, তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিবে যে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া থেকে, মানে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ, তুমি কি কি বলবা? আমি তোমাকে কতগুলো নাম বলে দিচ্ছি, এই নামগুলো তোমরা একদম কি বলবো সেট করে নাও মাথাতে, ঠিক আছে? এগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে নিমোনিয়া। নিমোনিয়া কিসের কারণে হয়? কি বলবা? ব্যাকটেরিয়া, তাই তো? নিমোনিয়া। তারপর তোমাকে জিজ্ঞেস করবে ডিপিটি বলে একটা হয়, ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস, এটাও তোমার এই ব্যাকটেরিয়ার কারণেই হয়। তারপর তোমাকে জিজ্ঞেস করবে কলেরা, ঠিক আছে? কলেরা তোমার কিসের কারণে হয়? কি বলবা? ব্যাকটেরিয়ার কারণে। তোমাকে জিজ্ঞেস করবে প্লেগ, এটা তোমার কিসের কারণে হয়? তুমি বলবা ব্যাকটেরিয়ার কারণে। তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে যক্ষা, এটা তোমার কিসের কারণে হয়? কি বলবো? ব্যাকটেরিয়ার কারণে হয়, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। দেখো জন্ডিস কি? জন্ডিস হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা মানে রোগ, কিন্তু এটা ব্যাকটেরিয়া থেকে হয় না, এটা তোমার হয় ভাইরাস থেকে, বুঝতে পারলা? ভাইরাস। এই জন্ডিসও হয়। আর এইচআইভি এইডস এটাও তোমার শারীরিক সম্পর্কের কারণেই হয়, কিন্তু এটা ব্যাকটেরিয়ার কারণে হয় না, এটা তোমার হয় ভাইরাসের কারণে, ঠিক আছে? ভাইরাস। আর এটা তো নামেই পুরো আছে, এইচআইভি এইডস এর পুরো নাম কি? এইচআইভির পুরো কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে? এটা বলা হয়। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের দুটি বিবৃতি বিবেচনা করে সঠিক বিকল্পটি বেছে নিন। বলছে শব্দ তরঙ্গ হলো একটি অযান্ত্রিক তরঙ্গ, এটা তো ভুল। শব্দ কি? একটা মেকানিক্যাল ওয়েভ, তাই না? যান্ত্রিক তরঙ্গ। তারপরে বলছে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, এটা একদম ঠিক। শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। যেমন তুমি ধরো শব্দ লিখে দাও, ঠিক আছে? এবার শব্দ কি মানে কোন কোন মাধ্যমে মানে সঞ্চালন করতে পারে? একটা হচ্ছে আমাদের তো তিনটা মাধ্যম, একটা হচ্ছে কঠিন, তাই না? কঠিন, একটা হচ্ছে তোমার তরল, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার গ্যাস। এই তিনটা অবস্থা। তো কঠিনের মধ্যে শব্দ যখন সঞ্চালন করে না, তখন সেটা অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ দুই রকমভাবে সঞ্চালন করতে পারে, ঠিক আছে? তরলের মধ্যে তোমার জিজ্ঞেস করে, মনে রাখবা তরলের উপরিভাগে তোমার কি হয়? এটা অনুপ্রস্থ হিসাবে সঞ্চালন করে। আর তরলের নিচের ভাগে, মানে জল থেকে তুমি উপরের ভাগটা কেমন ঢেউ খেলানো হয় কিনা, ওই জন্য কি অনুপ্রস্থ। আর নিচে কি হয়? একদম সমান থাকে, তো ওই জন্য কি হয়? ওখানে অনুদৈর্ঘ্য হিসাবে সঞ্চালন করে। আর গ্যাসের মধ্যে শব্দ মনে রাখবা অনুদৈর্ঘ্য হিসাবে সঞ্চালন করে, তাই না? তো এইটা কি তিনটাই তোমার জড় মাধ্যম, তিনটা মাধ্যমে সঞ্চালন করতে পারছে। তার মানে কি অপশন মানে কারণ হচ্ছে তোমার কি? এটা একদম ঠিক। এবার অপশনে কি কি বলেছে দেখো। বলছে উভয়ই সঠিক, একদমই না, একটা তো ভুল আছে। বলছে যেটা নিশ্চয়তা সেটা সঠিক, একদমই না। বলছে উভয়ই ভুল, এটাও হবে না। তো অপশন নাম্বার ডি কি হয়ে যাবে? তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো বস্তুকে কোনো প্রবাহিতে নিমজ্জিত করা হলে বস্তুটি কি অনুভব করে? দেখো কোনো বস্তুকে, আর্কিমিডিস কি বলেছে, যদি কোনো বস্তুকে যদি কোনো তরলের মধ্যে ডোবানো হয়, ঠিক আছে? তুমি সে পুরোপুরিও ডোবাতে পারো বা অর্ধেকও ডোবাতে পারো, সেটাকে কি বলে? পূর্ণ বা আংশিকভাবে। পূর্ণ বা আংশিক ভাবে তুমি যদি ডোবাও কিনা কোনো তরলের মধ্যে, তাহলে সেই বস্তু
যে হালকা ফিল করবে, মানে তুমি নিজেকেই ভেবে নাও, তুমি একটা যদি জলের মধ্যে নামলা, ঠিক আছে, তোমার ওজন 50 কিলো, কিন্তু জলের মধ্যে নামার পর তোমার কি মনে হবে যে তোমার ওজনটা একটু কম কম লাগছে, তাই না? মানে 50 কেজি তোমার যদি ওজন থাকে, তো তুমি কি বলবে, তোমার 40 কেজি ওজন মনে হচ্ছে, তাই না? তো এই যে ওজনে তোমার কম হচ্ছে, ঠিক আছে, ওজনে হ্রাস বা কম হয়ে যাওয়া, এটা তোমার যতটা তোমার ওজন আর হ্রাস মনে হবে না, তুমি ঠিক ততটা জলকেই সেখান থেকে সরাবা। মানে যদি এটা তুমি মানে সংজ্ঞা নাও, কি বলবা, যখন কোনো বস্তুকে তরলের মধ্যে আংশিক বা পূর্ণরূপে ডোবানো হয়, তখন ওই বস্তুর ওজনে যে হ্রাসটা হয়, সেটা কি হয়, ওই বস্তু দ্বারা, ঠিক আছে, ওই বস্তু দ্বারা সরানো তরলের ভারের সমান হয়। কেমন? ভারের সমান হয়। আর তুমি যে এই ভেসে থাকছো কিনা, এই ভেসে কেন থাকো, কারণ তোমার মধ্যে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, যেই বলটাকে আমরা বায়ন্সি ফোর্স বলি, বাংলাতে এটাকে উৎপ্লাবন বল বলা হয়। বুঝতে পারলে? মানে তুমি যদি মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি শুনতে চাও না, বলতে এটাই হবে, কোনো বস্তুকে সাঁতার কাটার জন্য তার নিজের ভারের থেকে অধিক তরলকে সরাতে হয়, তবেই তুমি মানে সাঁতার কাটতে পারবে। কিভাবে? ধরো তোমার বায়ন্সি ফোর্স যেটা আছে, সেটা যদি তোমার ওজনের থেকে বেশি হয়, তোমার ওজন মানে আমি লিখে দিচ্ছি, ওয়েট লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমার ওজনের থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে তুমি কি করবা, সাঁতার কাটতে পারবা। যদি বায়ন্সি ফোর্স, তোমার মানে উৎপ্লাবন বল, তোমার ওজনের থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, তুমি ডুবে যাবা। যদি বায়ন্সি ফোর্স তোমার ওজনের সমান হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কী হবে, না তুমি ডুববা না তুমি ভাসবা, তুমি কি একদম মাঝখানে থেকে যাবা, ঠিক আছে, মাঝখানে থাকবা, এই জিনিসটাই হবে। বুঝতে পারলে? এবার তুমি চলে আসো অপশনে। বলছে তার ওজনের কোনো পরিবর্তন হবে না। দেখো ওজনের পরিবর্তন তো হচ্ছেই না, ওজনের হ্রাস হচ্ছে, তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। বলছে তার দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। দেখো বায়ন্সি ফোর্স উপরের দিকে কাজ করছে, আর কতটা হচ্ছে, সরানো তরলের ভারের সমান, এটাও আমি তোমাকে বললাম। দেখো তার মানে কি, এই অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি দেখো নিম্নমুখী বল বলছে, এই জন্য এটা হবে না। বলছে তার ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, একদমই না, ওজনের সমান ঊর্ধ্বমুখী বল কাজ করে না। ঠিক আছে, ওজনের সমান কি হয়, তার তরল মানে যতটা জল থাকে সেটাকে সরানো হয়। আর বায়ন্সি ফোর্স তো ওটা তোমার নির্ভর করছে যে তোমার কি বল, বায়ন্সি ফোর্স যদি বেশি হয় তবেই তুমি সাঁতার কাটবা, বায়ন্সি ফোর্স কম হলে তুমি ডুবে যাবা। ঠিক আছে, তো এই সব জিনিস কাজ করছে, এটা তোমার মানে ওজনের সমানের ঊর্ধ্বমুখী বলের হিসাবে কাজ করছে না। বুঝতে পারলে? তো এই জন্য অপশন নম্বর ডিও তোমার হবে না, সঠিক অ্যান্সার কি হবে, অপশন নম্বর বি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে থমসনের পরমাণু মডেল অনুসারে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক। দেখো আমি থমসনের যে পরমাণু মডেলটা আছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, থিওরিটা হালকা করে, এতে কি হবে তুমি অপশন তারপর নিজেই সিলেক্ট করে নিতে পারবা। দেখো থমসন যে ছিল, এর পুরো নাম কি ছিল, জে থমসন। আর ইনি কি করেছিলেন, ইলেকট্রনের খোঁজ করেছিলেন, কবে, 1897 সালে। আর ইনি প্রথম হচ্ছে পরমাণু মডেল দিয়েছিলেন প্রথমবার, ঠিক আছে, প্রথম পরমাণু পরমাণু মডেল দিয়েছিলেন, ঠিক আছে। ইনি কি বলেছিলেন জানেন, মানে এই যে মানে বলেছিলেন তো অনেক কিছু, তার আগে একটা জিনিস জানা যায়, এর যে পরমাণু মডেল ছিল না, এটাকে কি নামে জানা যায় জানো, একটা হচ্ছে তোমার মনে রাখবা পাম পুডিং মডেল, ঠিক আছে, পাম পুডিং মডেল, এক সেকেন্ড, পাম পুডিং মডেল মডেল এটা ছাড়া কি বলা হয়, ওয়াটারমেলন থিওরি, ওয়াটারমেলন থিওরি, ঠিক আছে। এইটাতে এই ওয়াটারমেলন থিওরি বা পাম পুডিং মডেলে কি বলা হয়েছে জানো, বলা হয়েছে একটা যেমন তরমুজ হয়, তরমুজের ভেতরের ভাগ কি হয়, তোমার লাল হয়, তাই না, ভেতরের ভাগটা থেকে তোমার লাল হয়, আর এর মধ্যে কি থাকে, তোমার কালো কালো বিচিগুলো এদিক ওদিক এদিক ওদিক ছড়িয়ে থাকে, তাই না। তো থমসন কি বলেছিল, যে তরমুজের মধ্যে বীজ যেরকমভাবে এদিক ওদিক ছড়িয়ে থাকে, আর সেগুলোকে মানে যে বীজগুলো ছড়িয়ে থাকে সেগুলো হচ্ছে তোমার ইলেকট্রন, আর যেই তোমার লাল ভাগটা দেখতে পাচ্ছ কিনা, এটা তোমার হচ্ছে প্রোটন। বুঝতে পারলে? এটা কি বললাম, প্রোটন। আর তোমরা প্রত্যেকেই জানো যে নেগেটিভ চার্জ কি হয়, পজিটিভ চার্জের দিকে মানে কি বলে, মানে একে অপরকে প্রশমিত করে, নেগেটিভ পজিটিভ, তাই না। কিন্তু এই যে নেগেটিভ চার্জ যেগুলো আছে, যেটাকে আমরা ইলেকট্রন বলছি, মানে বীজটাকে যেটাকে আমরা ইলেকট্রন বলছি, এই কণাগুলো কি, এই কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমরা তো এটা জানোই না, ভিতরে তরমুজের ভেতরে বীজ তো তুমি দেখেছো কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর সমস্ত পজিটিভ কণা যেটাকে আমরা প্রোটন বলছি, সেটা কি হয়, একসাথে মানে লেগে লেগে থাকে, তাই না। আর এর ফলে কি হয়, যে এই যে ইলেকট্রন আর এই প্রোটন একে অপরকে প্রশমিত করে, এই পয়েন্টটাই মানে পাম পুডিং মডেলে বলা আছে। এবার তুমি অপশনে চলে আসো, অপশন তুমি নিজেই করে দিতে পারবে। প্রথম কি বলছে, 1 নম্বর, যে ইলেকট্রনগুলি একটি ঋণাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। সেটাই তো আমি বললাম, যে এই যে বিচিগুলো দেখছো, এই বিচিগুলো কি তোমার ইলেকট্রন, এগুলো কি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার মানে অপশন এই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না। দেখো বলছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, একদমই না। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে ঘনীভূত থাকে, একদমই না। ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, একদমই না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি এমন একটি প্রক্রিয়া যেখানে পরিপাক নালী থেকে শোষিত পদার্থগুলি বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় এবং জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। দেখো এটাকে তোমার আত্তীকরণ বলা হয়, অপশন নাম্বার ডি। আত্তীকরণ অ্যাকচুয়ালি তুমি এটাকে সহজ ভাষায় বলতে চাও না, কি বলো বলো তো, যে মানে ধরো খাবার হজম হওয়ার পর
কোষের প্রোটোপ্লাজমের যেই অংশ হয়ে যায় সেটাকে আমরা আত্তীকরণ বলি। বুঝতে পারলে? কি বললাম? আত্তীকরণ হচ্ছে হজম হওয়া খাবার, হজম হওয়া খাবার, ঠিক আছে? হজম হওয়া খাবার যখন যখন কোষের কোষের প্রোটোপ্লাজম হয়ে যায়। বুঝতে পারলে তো? প্রোটোপ্লাজম হয়ে যায়, এবং কি হয়, শক্তি বা দেহ গঠনের কাজে লাগে। মানে এই প্রোটোপ্লাজম যখন হয়ে গেল তখন এটা কি করে, শরীরের মানে দেহ গঠন করছে, শক্তি এনার্জি দিচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে এটাকে আমরা আত্তীকরণ বলি। আর এই পুরো ব্যাপারটাকে এখানে এত বড় করে লিখেছে, আর কিছুই না। কি বললাম? প্রোটোপ্লাজম হয়ে যায় এবং মনে রাখবা শক্তি বা দেহ গঠনে সাহায্য করে, গঠনে সাহায্য করে, ঠিক আছে? এটাকে আমরা কি আত্তীকরণ বলি। ডাইজেস্টিভ কি মানে এটা কি হয়, এটা হচ্ছে তোমার খাবারকে ভাঙা। বুঝতে পারলো? খাবারকে ভেঙে মানে যেগুলো দরকার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো নিয়ে নেয়, বাকি যেগুলো নিউট্রিশন থাকে সেগুলো তোমার জলের মধ্যে, জল বলছি, রক্তের সাথে মিশে দেয়, এটাকে পরিপাক বলে। দেখো ফটোসিনথেসিস কি হয়, এটা হচ্ছে তোমার মানে এই মানে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাবার তৈরি করে, তাই না? গাছ খাবার তৈরি করে, কেমন? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নোক্ত কোন মৌলটি প্রকৃতিতে একটি অণু হিসাবে বিদ্যমান নয়? দেখো অণু হিসাবে বিদ্যমান নয় তোমার হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? হিলিয়াম কি, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? আর এটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে তোমার মোনো অ্যাটমিক মানে কি, এক পরমাণু, এক পরমাণু মানে কি জানো? হিলিয়াম কি দেখো কি লেখা হয়, He লেখা হয়, এটা তো সিঙ্গেল আছে না, সেই জন্য এক পরমাণু। যেমন হাইড্রোজেন দেখো, এইটাকে আমরা কি লিখবো, H2, এটা কি হয়ে গেল, দ্বিপরমাণু। আয়োডিন এটাকে আমরা কি লিখবো, I2, এটা হলো দ্বিপরমাণু। ক্লোরিনকে আমরা কি লিখবো, Cl2, এটাও কি দ্বিপরমাণু। 2 আছে তো দ্বিপরমাণু। 4 থাকলে চতুর্পরমাণু, 3 থাকলে 3 পরমাণু। কেমন? এই পয়েন্টগুলো মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, হিলিয়াম যে আছে না, হিলিয়াম মনে রাখবা যত তোমার অক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যাই বলো, মানে 18 নম্বর গ্রুপে যারা আছে এদের প্রত্যেকের বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, কিন্তু একমাত্র হিলিয়াম আছে তার বাইরের কক্ষে মাত্র 2খানা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর এই প্রশ্নটা তোমরা খুব জিজ্ঞেস করে যে তোমার এমন কোন মানে হিলিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত, ডিরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে। তো তখন তোমরা কি বলবা, 2খানা ইলেকট্রন আছে। কেমন? নিষ্ক্রিয় মানে হিলিয়াম কেমন হয় মনে রাখবে, এটা এক পরমাণু। এটাকে তোমার মানে ইংরেজিতে কি বলে, মোনো অ্যাটমিক বলা হয়। কেমন? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উদ্ভিদের দেহের কেবল কিছু নির্দিষ্ট অংশেই বৃদ্ধি ঘটে কেন? দেখো এটা তোমার ঘটে মেনলি মেরিসমেটিক টিস্যুর কারণে। আর এই মেরিসমেটিক টিস্যুকেই তোমার বাংলাতে ভাজক কলা বলা হয়। অপশন নাম্বার এ তোমাদের কি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যেমন তুমি বলতে পারো মেরিসমেটিক টিস্যু তোমার কত প্রকারের হয়, 3 প্রকারের হয়, তাই না? একটা তোমার কি হয়, অ্যাপিকাল মেরিসমেটিক টিস্যু। এটা তোমার কি হয়, যেহেতু এটা তোমার কি বলেছে, কেবল উদ্ভিদের নির্দিষ্ট কিছু অংশে উপস্থিত থাকে। যেমন এপিকাল মেরিসমেটিক টিস্যু যেটা আছে সেটা তোমার কি গাছের শীর্ষভাগে উপস্থিত থাকে, তাই না? আর এটা তোমার কি গাছকে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে। দ্বিতীয় তুমি যদি বলো, একটা হচ্ছে তোমার ইন্টার ক্যালারি মেরিসমেটিক টিস্যু, তাই না? ইন্টার ক্যালারি, এটা তোমার কি করে, এটা মনে রাখবা যে উদ্ভিদের কি বলতো মানে সেই সব জায়গাতে পাওয়া যায়, যেমন তোমার কি বলবো, শাখা প্রশাখার হচ্ছে তোমার লম্বা করতে হবে, ঠিক আছে? এই সব জায়গাতে তোমার পাওয়া যাবে। কি বললাম, ইন্টার ক্যালারি যেটা আছে মেইনলি তোমার মনে রাখবা এটা ইন্টার নোডে পাওয়া যায়, ঠিক আছে? ইন্টার নোড পাওয়া যাওয়ার কথা মানে কি, যে মানে যেসব শাখা প্রশাখা বৃদ্ধি করতে হয় না সেই সব জায়গাতে পাওয়া যায়। একটা হয় তোমার ল্যাটেরাল ম্যারিসমেটিক টিস্যু। এই ল্যাটেরাল ম্যারিসমেটিক টিস্যু কি হয়, এটা উদ্ভিদের মানে কি বলবো কাণ্ড আর হচ্ছে তোমার কি বলবো যেই এই শিকড়টা থাকে কিনা সেই শিকড়ের কিনারাতে একদম পাওয়া যায়। তো এর ফলে কি হয়, মানে যেই মানে উদ্ভিদটা আছে বা যে গাছটা আছে সেটা কি হয়, মানে মোটা হয়, কোলটা কি বৃদ্ধি হয়, শিকড়গুলো কি হয় নিচের দিকে যেতে পারে। বুঝতে পারলে তো? এই ল্যাটেরাল কি হয় তোমার, এটা তো বলে দিচ্ছি পার্শ্বীয় বৃদ্ধি, মনে রাখবা, ঠিক আছে? পার্শ্বীয় বৃদ্ধি, যেহেতু কাণ্ডে থাকে মানে গোলাকার অংশটাকে মোটা করছে, পার্শ্বীয় বৃদ্ধি। বুঝতে পারলে তো? এই জন্যই কি এই মানে নির্দিষ্ট কিছু অংশে থাকে বলেই বৃদ্ধি ঘটে। মনে রাখবা মেরিসমেটিক টিস্যু হয় না, এ হচ্ছে কোষ বিভাজন করে, ঠিক আছে? কোষ বিভাজন করার ফলে এইসব বৃদ্ধিগুলো ঘটাতে সাহায্য করে। আর মেরিসমেটিক টিস্যু যখন কোষ বিভাজন করা হয়ে যায়, যখন আর কোষ বিভাজন করার ক্ষমতা থাকে না, তখন সেটা মানে স্থায়ী কলার হিসাবে মানে ভাগ নিয়ে নেয়। স্থায়ী কলা মানে কি, যেসব ওই ইগুলো আছে না, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যালেনকাইমা, ওগুলো রূপ নিয়ে নেয় কখন, যখন কোষ বিভাজন করা হয়ে যায়। বুঝতে পারলে? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রজননগত স্বাস্থ্য নিরোধক পদ্ধতি অবলম্বনের লক্ষ্য কী? এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করা। অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। মানে কি বলতো, ধরো পরিবার পরিকল্পনা হচ্ছে, বা ধরো মা বা শিশুর যে মানে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই কি মানে অবাঞ্ছিত যে প্রেগনেন্সিগুলো হয় সেগুলোকে আটকানোই হচ্ছে এটার কি মূল লক্ষ্য। কেমন? তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। চল নেক্সট কোশ্চেন দেখো।
বলছে নিচের কোনটি পদার্থের একটি বৈশিষ্ট্যগত ধর্ম। দেখো রোধ কি হয়, রোধ তোমার হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে তোমার কি বলবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটার উপর নির্ভর করে, তাই না। তড়িৎ প্রবাহ কি হয়, এটা তোমার হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে কি বলবো প্রতিরোধ এটার অনুপাত হয়ে গেল। বিভব প্রভেদ কি হয়, এটা তোমার বলতে পারো যে যে কার্য এবং আধান এর অনুপাত হয়ে গেল। তিনটা তো হয়ে গেল, একমাত্র বাকি থাকলো কি রোধাঙ্ক মানে রেজিস্টিভিটি। এটা কি হয়, এটা তোমার পদার্থের প্রকৃতির বা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে, পদার্থের প্রকৃতি এটার উপর নির্ভর করে। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কঠিন তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থ সহজেই সংকুচিত করা যায় কেন। দেখো কঠিন হয়, একটা হয় সলিড, একটা হয় তোমার লিকুইড, একটা হয় তোমার গ্যাস, তাই তো। সলিডে কি থাকে, এর মধ্যে যে কণাগুলো থাকে খুবই একদম কাছে 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 হয়ে থাকে, বুঝতে পারলে তো। লিকুইড যে আছে তার মধ্যে একটু একটু দূরে দূরে থাকে, আর যেটা গ্যাস আছে সেটা অনেক দূরে দূরে থাকে। এই কণাগুলো অনেক দূরে দূরে থাকার কারণ যদি তোমাকে বলো বা এটাকে তুমি যদি সহজ ভাষায় বলতে পারো, তো গ্যাসের মধ্যে কি হয়, অন্ত আণবিক স্থান অনেক বেশি থাকে। কি বললাম, গ্যাসের মধ্যে আণবিক স্থান অনেক বেশি থাকে, যার কারণে কি হয়, এই যেহেতু স্থানটা অনেক বেশি, তো এটাকে তুমি চাপ দাও তাহলে এটা কি হবে, কাছাকাছি কাছাকাছি চলে আসবে। তার মানে কি, এটাকে তুমি চাপ দিতে পারবা, চাপ দিলে কি হবে, এই যে বড় এরিয়াটা তুমি দেখছো এই এরিয়াটা কি ছোট একটা এরিয়ায় পরিণত হয়ে যাবে, মানে কি সংকুচিত হয়ে যেতে পারবে। ঠিক আছে, এবার দেখো অপশানে কি বলছে, বলছে গ্যাসের গতিশক্তি কম না, গ্যাসের গতিশক্তি অনেক বেশি। বলছে গ্যাসের ভর ঘনত্ব বেশি থাকে, ঘনত্ব তো অনেক কম থাকে, হবেই না। বলছে গ্যাস কোনো স্থান দখল করে না, একদমই ভুল। বলছে গ্যাসের বৃহৎ অন্ত আণবিক স্থান সহ শিথিলভাবে সন্নিবিষ্ট কণা থাকে, একদম ঠিক, অপশন নাম্বার ডি। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো না, রেলের তোমরা যদি নোটিস করে থাকো, মানে আমি তো এটা খুব দেখেছি, দেখবা যেটা সব থেকে বড় লেখা আছে সেটা তোমার না 90% ক্ষেত্রে তোমার সেটা সঠিক হয়, বুঝতে পারলে। তো এরকম তোমরা অনেক জায়গায় চান্স নিতেই পারো, যেখানে দেখবো ধরো তোমার মানে আমার মতে চান্স না নেওয়াই উচিত, মানে সঠিক অ্যান্সার না জানলে করা উচিত না। কিন্তু যদি তুমি রিস্ক নিতে পারো, এতটুকু যদি তোমার দম থাকে, তাহলে তুমি করবে কি সব থেকে যেটা বড় অ্যান্সার আছে না সেটা তুমি অ্যান্সার করে দাও, তোমার 90% ক্ষেত্রে তোমার সেটা ঠিক হয়। এখন তোমার যদি কপালে মোটা কালি দিয়ে যদি লেখাই থাকে তাহলে তো ভুল হয়েই যাবে, সেটা তো কিছু করার নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার রাইট হয়ে যায়, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি বড় বাঁধ দেওয়ার একটি পরিণতি নয়। দেখো অরণ্য বিন্যাস এটার মানে কি জঙ্গল কাটা, তাই তো, জঙ্গল কাটা। এটা তোমার যখন বাঁধ দিতে হয় তখন জঙ্গল কাটতে হয়, তার মানে কি এটা তোমার হবে। বলছে বাস্তুক্ষয় সমস্যা, সেটাও তোমার হয়। বলছে অর্থনৈতিক সমস্যা, যখন তুমি বাঁধ দিবা যে স্থানীয় যারা আছে তারা কি হয় ঘর ছাড়া হয়ে যায়, মানে নিজের বাড়িঘর ছেড়ে দেয় অন্য জায়গায় শিফট হয়ে যায়, তাই না, ঘর ছাড়া হয়ে যায়, তার মানে কি তাদের অর্থনৈতিক সমস্যাও দেখা দেয়। বনসৃজন এটার মানে কি, এটা হচ্ছে তোমার গাছ লাগানো, বুঝতে পারলো, গাছ লাগানো। এই গাছ লাগানো কি তোমার বাঁধ বাঁধ দেওয়ার সাথে কোনো রকম কোনো সম্পর্ক আছে, কিছুই নেই। তার মানে কি এটা তোমার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ইথিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ কোনটি। চলো আমরা বিক্রিয়া করেই দেখি। তো ইথিন যে আছে সেটা তোমার কি হয়, ডবল বন্ড হয়, মানে কি CH2 ডবল বন্ড CH2। এটাকে যখন তোমার ব্রোমিনের সাথে অভিক্রিয়া করা হচ্ছে Br2, তখন কিসের নির্মাণ হয় জানো, Br CH2 আবার হচ্ছে বিয়ার। এটার মানে এখন আমি তোমাকে পুরো ব্যাখ্যাটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো ইথিন যেটা আছে না, এটা তোমার কি আনস্যাচুরেটেড একটা হাইড্রোকার্বন। কি করে বুঝলাম, কারণ এর মধ্যে ডবল বন্ড আছে, তাই তো। এই ডবল বন্ড মানে কার্বন কার্বনে কি ডবল বন্ড হয়। এবার এই ইথিনের মধ্যে যখন তোমার ব্রোমিন গ্যাস বা তোমার ধরো কোনো দ্রবণ চালনা করানো হয় না, তখন সেটা মানে যে রিয়াকশনটা ঘটে সেটাকে আমরা অ্যাডিশন রিয়াকশন বলি, TION, অ্যাডিশন রিয়াকশন বলি, ঠিক আছে। এই রিয়াকশনের ফলে কি হয় বলতো, ইথিনের যে ডবল বন্ড, দেখো এখানে তোমার ডবল বন্ড দেওয়া আছে না, এক সেকেন্ড, ইথিনে এটা কি এখানে তোমার ডবল বন্ড দেওয়া আছে, এই ডবল বন্ড ভেঙে দেখো এখানে সিঙ্গেল বন্ড হয়ে যায়, তাই না। এবার সিঙ্গেল বন্ড যখন হয়ে যায় এবং কার্বনে কি করে, কার্বন পরমাণুর সাথে ব্রোমিন কি প্রতিটা পরমাণু মানে এক একটা পরমাণুর সাথে যোগ হয়ে যায়। দেখো এই কার্বন পরমাণুর সাথে ব্রোমিন যোগ হয়ে গেছে, এই কার্বন পরমাণুর সাথে ব্রোমিন যোগ হয়ে গেছে, ঠিক আছে। এই ব্রোমিন যুক্ত হয়ে যাওয়ার পর ফলে কি হয়, ব্রোমিনের একটা রং থাকে কি লালচে বাদামি, ঠিক আছে, লালচে বাদামি। আর এই রংটা তোমার কি হয়, লালচে বাদামি থেকে তোমার ব্রোমিন বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন। আর কি তৈরি করে তোমার ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। এই যে এই পুরোটাকে দেখছো এটাকে বলা হয় ডাইব্রোমো ইথেন। তো কোন অপশানে এটা আছে, দেখো অপশন নাম্বার এতে আছে, তো অপশন নাম্বার মানে এ কি হবে, ডাইব্রোমো ইথেন তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না। দেখো ইথিন যে আছে, ঠিক আছে, ইথিনের সাথে যখন তুমি মানে কি বলবো হাইড্রোজেন যখন যুক্ত করবো কিনা তখন ইথেনের নির্মাণ হবে, বুঝতে পারলে। কি বললাম, ইথিন যে আছে ইথিনের সাথে তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো তখন তোমার ইথেনের নির্মাণ হবে, ঠিক আছে। ক্লোরোইথিন কি হয়, যখন ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন আর তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড যখন মানে রিয়াকশন করে তখন ক্লোরোইথেন তৈরি হয়। ইথানল কি হয়, যখন তোমার কি বলবো ইথিনের সাথে যখন জল তৈরি করে তখন তোমার ইথানল তৈরি হয়। ইথানলের ফর্মুলা কি হয় বলতো, C2H5OH,
তাই তো। ক্লোরোইথেনের ফর্মুলা কি হয়? এই ক্লোরোইথেনের ফর্মুলা এটা এটা হচ্ছে C2H5Cl। ইথেনের ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো কি হয়, C2H6, তাই না? এটা কি হয়, C2H6। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পেন্ডুলাম বব তার সাম্যাবস্থান থেকে দূরে প্রান্তবিন্দুতে চলে গেলে কি ঘটে। দেখো এটা আমি তোমাকে থিওরি বলে দিচ্ছি প্রথমে, ঠিক আছে? তাহলে তুমি দেখবে পুরো অ্যান্সার নিয়েই করে দিতে পারবা। তোমরা যদি সিম্পল হারমোনিক মোশন পড়ে থাকো, ওখানে একটা টপিক আছে রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? কি বললাম? রিস্টোরিং রিস্টোরিং ফোর্স। এই রিস্টোরিং ফোর্স কী হয় বলতো, মানে যে বল বস্তুকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনে সেটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলি। আর এটাতে কী হয় দেখো, একটা ধরো পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামের এটা বব, এটা কী হয় মাঝখানে থাকবে, আর একটা সময় কী হবে এইদিকে মানে চলে, মানে পেন্ডুলাম কি একবার এদিক যাতায়াত করে কিনা, তো একটা সময় কি এদিকে চলে আসবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স চলে আসবে। এবার যখন হবে এই যখন মিডিল অবস্থায় থাকবে, ঠিক আছে, এটা তার কি সাম্যাবস্থা। এটা যখন হবে এখানে দেখো তোমার বেগ আর হচ্ছে তোমার কি বলবো কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কাইনেটিক এটা তোমার কি হবে, ম্যাক্সিমাম হবে। বাদ বাকি তোমাকে যে জিজ্ঞেস করে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, তারপরে তোমার বলবো সরণ মানে ডিসপ্লেসমেন্ট, তারপর ত্বরণ মানে অ্যাক্লিয়ারেশন, তারপরে তোমার কি বলবো রিস্টোরিং ফোর্স, এগুলো সব তোমার কি হবে, এগুলো সব তোমার হবে শূন্য, ঠিক আছে? এটা কখন, যখন এই সাম্য অবস্থায় থাকবে। এবার যখন এটা তোমার প্রান্ত বিন্দুতে চলে যাবে তখন তোমার কি হবে, এই যে যা আমি এখানে লিখলাম ঠিক এর উল্টো, মানে কি এখানে তোমার বেগ আর তোমার কি বলবো কাইনেটিক এনার্জি, এটা তোমার কি হবে, পুরোটা তোমার শূন্য হবে, তাই তো? বাদ বাকি যা আছে যেমন পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, তারপরে তুমি অ্যাক্লিয়ারেশন, ডিসপ্লেসমেন্ট, তারপরে তোমার রিস্টোরিং ফোর্স, এটা তোমার কি হয়, এটা তোমার মানে কি বল ম্যাক্সিমাম হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার থিওরি। এবার অপশানে তুমি দেখো কি বলছে পেন্ডুলাম বব সাম্যাবস্থান থেকে দূরে প্রান্তবিন্দুতে চলে গেলে কি হবে। এটা সাম্যাবস্থা, দেখো দূরে প্রান্তবিন্দুতে চলে এসছে। এখানে দেখো কি বলেছে, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। দেখো পোটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, ঠিক বলেছে। বলছে গতিশক্তি হ্রাস পায়। দেখো যখন সাম্যাবস্থা ছিল কাইনেটিক এনার্জি কি ম্যাক্সিমাম ছিল, কিন্তু যখন প্রান্ত অবস্থাতে চলে গেছে তখন কাইনেটিক এনার্জি কি হয়েছে, শূন্য হয়ে যাচ্ছে, তার মানে কি এটা কমছে। তো এটা তোমার একদম কারেক্ট অ্যান্সার আছে। বাদ বাকি অপশনগুলো ভুল দাও কি করে, বলছে গতিশক্তি বৃদ্ধি পায়, তো গতিশক্তি তো এখানে শূন্য, তাই না? তার মানে এটা তোমার হবে না। বলছে গতিশক্তি স্থিতিশক্তি উভয় বৃদ্ধি পায়, একদমই না। স্থিতিশক্তি তো বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে দেখো স্থিতিশক্তি শূন্য যখন কি সাম্য অবস্থাতে থাকছে, কিন্তু যখন প্রান্ত বিন্দুতে চলে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি তোমার ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু কাইনেটিক এনার্জি তোমার শূন্য হয়ে যাচ্ছে, ওই জন্য এটা তোমার হচ্ছে না। বলছে স্থিতিশক্তি হ্রাস পায় গতিশক্তি বৃদ্ধি পায়। দেখো এখানে তোমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, কিন্তু কাইনেটিক এনার্জি কি শূন্য, তার মানে কি এটাও তোমার অ্যান্সার হবে না, ঠিক আছে? তো অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, কেমন? এখান থেকে তোমাকে দেখো শুধু এখন মানে এই জিনিসটা জিজ্ঞেস করেছে, এবার এই থিওরিটা তুমি যদি জানো তাহলে তোমার এখানে যাই তোমাকে দিবে সেটাই তোমার অ্যান্সার করে দিতে পারবা। এখানে স্থিতিশক্তি গতিশক্তি দিল, এখানে তোমাকে স্থিতিশক্তি গতিশক্তি না দিয়ে পরবর্তীকালে ধরো ডিসপ্লেসমেন্ট দিয়ে দিল বা ত্বরণ দিয়ে দিল, সেক্ষেত্রেও তুমি অ্যান্সার করে দিতে পারবা, তাই না? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন পোলট্রি প্রতিপালক এমন একটি পাখি পালন করতে চান যারা কম খাবার খায়, উচ্চ তাপ সহ্য করে, উন্নত মানের শাবকের জন্ম দেয়। তার কোন কৌশল অনুসরণ করা উচিত? তার করা উচিত ক্রস ব্রিডিং, ঠিক আছে? ক্রস ব্রিডিং, BREEDING, ক্রস ব্রিডিং, ঠিক আছে? এটা করার ফলে কী হবে দেখো, আমাদের যে দেশীয় পাখি আছে, ঠিক আছে, আমি দেশি মুরগিরই কথা বলছি, ঠিক আছে? যদি দেশি মুরগি হয় সেটা তোমার কি গরম সহ্য, আমাদের যে কড়া রোদ পড়ে সেই জিনিসটা ওরা সহ্য করতে পারে, কিন্তু বিদেশি মুরগি যেটা আছে সেটা হচ্ছে সেই কড়া রোদ সহ্য করতে পারবে না, ঠিক আছে? এবার দেখো দেশি মুরগি আমার কড়া রোদ সহ্য করতে পারছে, বিদেশি মুরগি আমার কড়া রোদ সহ্য করতে পারছে না। দেশি মুরগি কী করছে, তোমার এর ডিম যে উৎপাদন করে সেটা কম হয়, যেহেতু আকারে ছোট হয় তাই করে মাংসের উৎপাদনও কম হয়। কিন্তু যেই মানে বিদেশি মুরগি আছে এদের মধ্যে তোমার কি ডিম দেওয়ার মানে ডিম পাড়ার ক্ষমতা অনেক বেশি থাকে, যেহেতু এরা সাইজে অনেক বড় হয় তাদের মাংস উৎপাদন অনেক বেশি হয়। এবার তুমি কি করবা, দেশিটাকে তুমি কাজে লাগাতে পারছো না, বিদেশিটা এখানে আনলে মরে যাচ্ছে, তো তোমার এখন কি করবা, দুটোর ক্রস ব্রিডিং করে দাও। এই ক্রস ব্রিডিং এর ফলে যেই মানে প্রোডাক্টটা নির্মাণ হবে সেই প্রোডাক্টের কি হবে দেখো, যেমন ক্রস ব্রিডিং তুমি যদি বলো মানে কি বলবো, ধরো ক্রস ব্রিডিং করি ঠিক আছে, এবার একটা মানে নতুন তো প্রোডাক্টের নির্মাণ হলো, সেই প্রোডাক্টটা ধরো হলো তুমি ক্রস ব্রিডিং করালা লেগ হর্নের সাথে করালা, ধরে নিচ্ছি, ঠিক আছে? লেগ হর্ন এটা হচ্ছে একটা বিদেশি মুরগি, এদের সাইজ খুব বড় হয়, দেশি মুরগির সাথে ক্রস করালা, এর ফলে কি হবে, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সে গরম সহ্য করতে পারবে, তাই তো? কারণ তার মধ্যে কি দেশি মুরগির জিন আছে। তারপর যে বিদেশি মুরগি যে লেগ হর্নই ধরে নিই, এর যে জিনটা আছে এ কি অনেক আকারে বড় হচ্ছে, সেই জন্য এও বড় হবে। এর মধ্যে কি রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যাবে, তার মানে কি এর ওষুধপত্রে বেশি খরচ করতে হবে না। তারপর এই হচ্ছে কি ডিম মাংসের উৎপাদন বেশি করতে পারবে, তাই না? তো এই জন্য কি ক্রস ব্রিডিংটাই সব থেকে বেস্ট উপায় হবে। তো দেখো বলছে কেবল দেশীয় পাখি ব্যবহার করা, এটা তো তাপ সহ্য করতে পারবে, মানে তাপ সহ্য করলেও কি মানে মেনলি কি এ লাভ না করতে চাইছে, কিন্তু এ তো বেশি ডিম আর মাংস তো উৎপাদন করতে পারবেই না, তার মানে কি এটা তোমার
মানে যথাযথ কৌশল হচ্ছে না। বলছে পরীক্ষা না করে মাছ চাষ করা হচ্ছে, এটা তো মানে একদম জাতা কথা, বুঝতে পারলে? মাঝখানে পা ভরে দেওয়ার মতো একটা ব্যাপার হয় না, এই অপশন বি হচ্ছে সেটাই করেছে। বলছে বিদেশি এবং দেশীয় প্রজাতির মধ্যে সংকরায়ন, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ক্রস ব্রিডিং, তাই না? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বলছে পাখিদের দিনে 2 বার খাবার দাও। দেখো পাখিদের তুমি যে খাবার দিবা কিনা এটা একটা সাধারণ ব্যবস্থাপনা, মানে তুমি 2 বার খাবার দিবা, একবেলা খাবার দিবা না, সেটা তোমার নিজস্ব উপর নির্ভর করে। এটা কোনো বৈজ্ঞানিক কারণ হতে পারে না এই কারণে উন্নত শাবক দিবে বা তাপ সহ্য করতে পারে, বুঝতে পারলে? তো এটাও তোমার কারেক্ট অ্যান্সার হবে না। তো অপশন নাম্বার সি কি হবে তোমার একদম পারফেক্ট অ্যান্সার হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অতি গাঢ় সালফিউরিক অ্যাসিড 443 কেলভিন তাপমাত্রায় ইথানলকে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়, রাসায়নিক পরিবর্তনটি চিহ্নিত করুন। কি বলেছে? একটা ইথানল আছে, তাই তো? ইথানলের ফর্মুলা কয় C2H5OH। এটাকে আমরা নতুনভাবে কীভাবে লিখতে পারি? দেখো CH3CH2OH, এটাকে আমরা ইথানল লিখতে পারি। দেখো সি অ্যাকচুয়ালি কী হয়? C2H5OH, তাই তো? তো সি দুটো আছে, তো C1 আর 2 আছে, এইচ দেখো 5টা আছে, তো H3 আর 2 5টা আছে, ও একটা আছে, দেখো ও একটা আছে, এইচ একটা আছে, তো এইচ একটা আছে। তো এটাকে আমরা ইথানল কীভাবে লিখতে পারি? বলছে এটাকে তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে গরম করছো, তাই তো? H2SO4, এটাকে তুমি 443 কেলভিনে, বা তুমি ধরো না এই 443 কেলভিনকে কত বলে? 170 ডিগ্রিও বলে, ঠিক আছে? অনেক সময় 443 কেলভিন না দিয়ে 170 দিয়ে দিতে পারে, তো সেটাতে ঘাবড়ানোর কিছু নাই। যখন এটাতে উত্তপ্ত করা হয় তখন কিসের নির্মাণ হয়? দেখো CH2, ঠিক আছে, ডবল বন্ড CH2 প্লাস H2O, ঠিক আছে? এই জিনিসটাও নির্মাণ করে। তো এর ফলে আমরা কি বুঝতে পারছি? এখানে H2SO4 যে আছে এটা কি একটা ডিহাইড্রেটিং এজেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যার ফলে কি হচ্ছে? ইথেনল যে আছে সেখান থেকে কি জল শোষণ করে নিচ্ছে, পুরো জলটাকে আলাদা করে দিচ্ছে, তাই না? আর এই যে এই বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ার কারণে কি জলের উৎপাদন হচ্ছে, তাই না? যেহেতু জলের উৎপাদন হচ্ছে, মানে জল উৎপাদন হচ্ছে বা জল অপসারিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? নির্জলন অভিক্রিয়া বলি, ঠিক আছে? নির্জলন অভিক্রিয়া। এবার দেখো এটা কোন অপশানে আছে? বলছে জারণ, হ্যালোজেনেশন, বিয়োজন, নির্জলন। অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? দেখো জারণ কেন হবে না বলো? জারণে কি হয়? হয় অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, বা তোমার হাইড্রোজেন যেটা আছে সেটা মুক্ত হচ্ছে, এই জিনিসটাই হয়। কালকে আমি তোমাকে বলেছিলাম। এবার দেখো ইথানলের সাথে আমি জারণ করি কিনা, তখন সেখানে তোমার কি তৈরি হবে না? অ্যাসিটালডিহাইড তৈরি হবে বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? আর দেখো সমীকরণে কি জল পড়িয়ে দ্বিবন্ধক তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি এই সমীকরণটা তুমি দেখো এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে আর কি দ্বিবন্ধন তৈরি করছে, তাই না? কিন্তু এইটা কি এই জারণের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, তাই সেই জন্য কি জারণ তোমার অ্যান্সার হবে না। হ্যালোজেনেশন কেন হবে না? দেখো হ্যালোজেনেশন কখন হয়? যখন কোনো যৌগে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এগুলো দিয়ে যখন মানে এই সব এলিমেন্টগুলো যুক্ত হয় তখন সেটা হ্যালোজেনেশনের কাজ করে। তো এখানে তোমাকে তো সেইটা মানে এইটার সাথে তো কোনো কথাই বলেনি না, তার মানে কি এটাও তোমার অ্যান্সার হবে না। বিয়োজন কি হয়? দেখো বিয়োজন হয়, আমি তোমাকে বলছিলাম যে একটা যখন সিঙ্গেল প্রোডাক্ট থাকে সেখান থেকে যখন রাসায়নিক অভিক্রিয়া করার পর বিভিন্ন অভিকারকে তোমার পরিবর্তন হয়ে যায়, সেটাকে আমরা বিয়োজন অভিক্রিয়া বলি। তুমি দেখো এটাতেও কিন্তু সেম জিনিসই হচ্ছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটাকে যখন অভিক্রিয়া করানো হচ্ছে তখন কি দুটো প্রোডাক্টের নির্মাণ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটাকে আমরা কেন অ্যান্সার নিচ্ছি না? দেখো ইথানল ভাঙছে এটা তো ঠিক, কিন্তু যে সমীকরণটা তৈরি হচ্ছে, এই যে সমীকরণটা হচ্ছে তোমার কি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কি কার্যকূলক মানে কার্যকারী যে মূলকটা আছে সেটা পরিবর্তিত হয়ে এই যে ডবল বন্ড তৈরি করে, এটা কি বলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের নির্মাণ করছে, তাই না? আর এটা অ্যাকচুয়ালি কি একটা মানে কি বলবো কি অপসারণ বিক্রিয়া। আর বিয়োজন কি? এটা তো জৈব রাসায়নিক বিক্রিয়া নয়, তাই না? তাই জন্য কি এটাও তোমার অ্যান্সার হবে না। তো অপশন নাম্বার ডি তোমার এই জন্য কারেক্ট অ্যান্সার হবে, বুঝতে পারলে? বাকি 3টা কেন না, অপশন ডি কেন হবে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কম ভর এবং উচ্চ বেগ বিশিষ্ট একটি বুলেট একই দ্রুতিতে নিক্ষিপ্ত একটি ভারী পাথরের চেয়ে অন্য কোনো লক্ষ্যবস্তুর বেশি গভীরে প্রবেশ করতে পারে কেন? দেখো কোনো বস্তুর আঘাত করার যে ক্ষমতা হয়, ঠিক আছে, আঘাত করার ক্ষমতা, এটা তোমার মেনলি হচ্ছে তোমার ভরবেগ আর হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির উপর নির্ভর করে, বুঝতে পারলে? আমরা একটা কাইনেটিক ফর্মুলা মানে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি? কাইনেটিক এনার্জি সমান সমান P²/2m, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, এটা হচ্ছে তোমার কি ভরবেগ, তাই না? পিকে আমরা কি ভরবেগ হিসাবেই জানি, আর এই এম কি আছে? এটা হচ্ছে তোমার ভর, তাই না? মানে ওজন বা তুমি মাস যেটা ইচ্ছা বলতে পারো। দেখো বলছে কম ভর এবং উচ্চ বেগ বিশিষ্ট একটি বুলেট একই দ্রুতিতে নিক্ষিপ্ত একটি ভারী পাথরের চেয়ে কোনো লক্ষ্যবস্তুর বেশি গভীরে প্রবেশ করতে পারে কেন? দেখো এর যে ভরবেগ আছে, এর ভরবেগ যদি বেশি হয় তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? বেশি হবে।
যদি ভরবেগ কম হয় তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কম হবে। আমাকে বলেছে লক্ষ্য বস্তুর বেশি গভীরে প্রবেশ করতে পারে। যদি লক্ষ্য বস্তুর বেশি গভীরে প্রবেশ করে তার মানে কি তোমার ভরবেগ বেশি আছে। ভরবেগ বেশি আছে বলেই না কাইনেটিক এনার্জি বেশি আছে, কারণ এটা কি তোমার সমানুপাত সম্পর্কে আছে। যদি ভরবেগ বাড়ে তো গতিশক্তি বাড়বে, ভরবেগ কমলে কমলে গতিশক্তি কমবে। তো সেই জন্য কি ভরবেগ তোমার বেশি হতে হবে। দেখো আরেকটা কথা বলছে যে উচ্চ বেগ বিশিষ্ট এবং কম ভর এবং উচ্চ বেগ বিশিষ্ট। দেখো এম কি আছে কাইনেটিক এনার্জির সাথে? এম মানে কি মাস। মাস মানে কি তুমি বলতে পারো ভর বলতে পারো, আণবিক ভর যেটা হয়। এটা যদি বেশি হয়, আণবিক ভর যদি বেশি হয় তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কম হয়ে যাবে। যদি ভর যদি কম হয় তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? বেশি হয়ে যাবে। দেখো যে বুলেট আছে সেই বুলেটের কি ভর তোমার কম আছে, ভর কম আছে বলে সেটা কাইনেটিক এনার্জি বেশি আছে। কাইনেটিক এনার্জি বেশি আছে সেই জন্যই কি এটা কোনো লক্ষ্য বস্তুর বেশি গভীরে প্রবেশ করতে পারছে, তাই না? এই পয়েন্টটা তো মনে রাখতে পারবো। এবার দেখো অপশানে কি বলছে, বলছে এর আকারের জন্য। দেখো এর আকারের জন্য অ্যাকচুয়ালি না, বুঝতে পারলে তো? আকারের জন্য এটা না। বলছে এর জাড্য কম হয়, একদমই নয়। বলছে এর ভর বেশি। দেখো যদি ভর যদি বেশি হয়, তাই না, যদি ভর বেশি হয় তাহলে কি গতিশক্তি তো কম হবে। আর যদি গতিশক্তি কম হয় তাহলে কি বেশি গভীরে প্রবেশ করতে পারবে? পারবে না। সেই জন্য কাটা। বলছে এর ভরবেগ বেশি, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো কি বললাম, যদি ভরবেগ যদি বেশি হয় তাহলে কাইনেটিক এনার্জিও বেশি হবে। কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তি বেশি হবে। গতিশক্তি যদি বেশি হয় তবেই গভীরে প্রবেশ করতে পারবে। সেই জন্য অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন ধাতুটি পাতন দ্বারা পরিশোধিত হয়? দেখো পাতন দ্বারা পরিচিত হয়, ঠিক আছে। যে না পাতন অ্যাকচুয়ালি হয় কি, দেখো পাতন হলো এমন একটা পদ্ধতি যেখানে কি হয় প্রথমে তরলকে আগে বাষ্পে পরিণত করা হয়, তরল থেকে বাষ্পে পরিণত করা হয়, ঠিক আছে। তারপরে এই বাষ্পটাকে আবার ঘনীভূত করে, ঠিক আছে, ঘনীভূত করে তোমার আবার তরলে পরিণত করা হয়, তরলে পরিণত করা হয়। এটাকে আমরা পাতন বলি বা ডিস্টিলেশন বলি, ঠিক আছে। এবার এই যে ডিস্টিলেশন হয় এটা কাদের মধ্যে হয়? যাদের তোমার বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট তোমার কি হয়? কম হয়। বয়েলিং পয়েন্ট কম হওয়ার কথার মানে কি বলতো? যারা খুব সহজেই বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, সেটাকে হচ্ছে বয়েলিং পয়েন্ট কম হয়ে যাওয়া বলে। তো এই জিনিসটা হয়, আর এই জিনিসটা হয় মেনলি তিনটা জিনিসের উপর, মানে রেলওয়ে বোর্ড তোমাকে তিনটা থেকেই প্রশ্ন করে। এক হচ্ছে তোমার জিঙ্ক, ঠিক আছে। দুই হচ্ছে তোমার পারদ, যেটাকে আমরা এইচজি দিয়ে জানি। তিন হচ্ছে তোমার ক্যাডমিয়াম, যেটাকে আমরা সিডি দিয়ে জানি, ঠিক আছে। এই তিনটাই তোমাকে রেলওয়ে মেনলি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে। এবার দেখো এই তিনটার মধ্যে কোনটা অপশন তোমার মধ্যে আছে? 10টা, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এটাই, এই 10টাকে তোমার পাতন দ্বারা করা হয়। দেখো যে রূপা আছে, ঠিক আছে, রূপা আর তামা, এই দুটো যদি আমরা বলি রূপা আর তামা, এটা তোমার মনে রাখবা ইলেকট্রো রিফাইনিং দ্বারা পরিশোধিত করা হয়। কি বললাম? ইলেকট্রো রিফাইনিং, এটা দ্বারা তোমার তামাকে আর হচ্ছে রূপাকে পরিশোধিত করা হয়। লোহাকে তোমরা মনে রাখবা এটাকে তোমার ব্লাস্ট ফার্নেস দ্বারা পরিশোধিত করা হয়। কি দিয়ে বললাম? ব্লাস্ট ফার্নেস। কেমন? ফার্নেস। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল মানে ব্রাঞ্চ চেইন যাকে বলে বিশিষ্ট গঠনের বৈশিষ্ট্য কি? দেখো ব্রাঞ্চ চেন অ্যাকচুয়ালি হয় কি বলতো? ধরো একটা সোজা চেন আছে, ঠিক আছে, সেই চেন থেকেই কোনো মানে কার্বন পরমাণু ধরো পাশ দিয়ে এরকম বেরিয়ে গেল, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? ব্রাঞ্চ চেন বলি। যেমন তুমি দেখো না ট্রেনের এই জিনিসটা তুমি লাইনে বেশি দেখতে পাও, যে এরকম একটা লাইন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দ্বিতীয় একটা লাইন বেরিয়ে গেল। এটা কি বলে? ব্রাঞ্চ চেন বলে। আর এটা মেনলি কার মধ্যে দেখা যায় জানো? মেনলি তোমার দেখা যায় হচ্ছে আইসোবিউটেনের মধ্যে, আইসোবিউটেন, ঠিক আছে। তো এই উদাহরণটা তোমরা মনে রাখবা। এখানে এই ডিরেক্ট তোমাকে আইসোবিউটেন তোমাকে জিজ্ঞাসা করবে যে নিম্নলিখিত কোনটি ব্রাঞ্চ চেনের গঠনের বৈশিষ্ট্য? কি বলবা? আইসোবিউটেন, তাই না? তো এবার তো অপশানে চলে আসো কোনটা। আমি তোমাকে কি বললাম যে যখন সোজা চেন থেকে যখন কোনো কার্বন পরমাণু পাস হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার এইটা দেখো কোন কোন লাইনে লেখা আছে। বলছে কার্বন পরমাণুগুলি একটি আবদ্ধ বলয় গঠন করে, একদমই না। কার্বন পরমাণুগুলি ভিন্ন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, একদমই না। বলছে কার্বন পরমাণুগুলি পার্শ্বীয় মূলক গঠন করে এবং কার্বন শৃঙ্খলের সাথে সংযুক্ত থাকে। দেখো তো এই লাইনটার এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? আমি তোমাকে সহজভাবে বললাম যে সোজা চেন থেকে যখন কোনো কার্বন পরমাণু পাশ দিয়ে বেরিয়ে যায়। আর এটা কি বলেছে দেখো, কার্বন পরমাণুগুলি পার্শ্বীয়মূলক গঠন তৈরি করে। এই যে কার্বন পরমাণুর একটা চেন, এখান থেকে কি পার্শ্বীয়মূলক একটা গঠন তৈরি করছে, আর এটা কি কার্বন পরমাণুর সাথেই যুক্ত থাকছে। তো এটা আলটিমেট তো যুক্ত থাকছেই না। তাই এটাই তো আমি তোমাকে বললাম। তো অপশন নাম্বার সি কি হয়ে যাবে? তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বলছে কার্বন পরমাণুগুলি একটি দীর্ঘ সোজা শৃঙ্খল তৈরি করে, একদমই না। আইসোবিউটেন কি করছে তাহলে? সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? তো অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কি বলে? অ্যাপারচার বলে, তাই না? এই অ্যাপারচারকে বাংলাতে উন্মেষ বলে। এটা তো একদম মৌখিক কোশ্চেন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক, তাই না? বলছে কোনো যৌগের আম্লিক বা ক্ষারকীয় প্রকৃতি পরীক্ষা করতে হলে ঘ্রাণ নির্দেশকগুলি ব্যবহার করতে হয়, একদম ঠিক। ঘ্রাণ নির্দেশক কী কী আছে? লবঙ্গ তেল, তারপর তোমার পেঁয়াজ, তারপর হচ্ছে ভ্যানিলা, এগুলো কি তোমার সব কি ঘ্রাণ নির্দেশক,
তাই না? বলছে লবঙ্গ তেল হলো একটা ঘ্রাণ নির্দেশক, এখনই বললাম। এটা ছাড়াও কি পেঁয়াজও একটা ঘ্রাণ নির্দেশক, ভ্যানিলাও একটা ঘ্রাণ নির্দেশক। বলছে কোনো যৌগের বিশুদ্ধতা পরীক্ষা করতে হলে লবঙ্গ তেল ব্যবহার করা একদমই না। এটা তোমার কোনো কিছু সাথে অ্যাসিডিক না বেস সেটা তোমার জানার জন্য ব্যবহার করে, তাই না? তার মানে কি অপশন এ বি তোমার সঠিক অ্যান্সার। তো এতে বলছে এ বি সি তিনটাই, শুধু এ তো হবে না, শুধু এ সি হবে না, বলছে এ এবং বি, অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আলোক রশ্মির বায়ু থেকে একটি কাঁচের ফলকে তির্যকভাবে যাওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? দেখো এটা একটা মাধ্যম, উপরেরটাকে আমি ধরে নিলাম হচ্ছে কি কি ধরবো, উপরেরটাকে ঘন মাধ্যম ধরে নিই, ঠিক আছে, আর নিচেরটাকে আমি হালকা মাধ্যম ধরে নিই, হালকা মাধ্যম। এবার দেখো যদি কি বলেছে আলোক রশ্মি বায়ু থেকে কাছে মানে হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাই না? যদি হালকা থেকে ঘনর দিকে যায়, যাওয়ার কথা কি এরকম সোজা যাওয়ার কথা, তাই না? কিন্তু এই সোজা যাবে না, যেহেতু ঘন মাধ্যম আছে, এটা কি হবে, এই যে অভিলম্বটা দেখছো, এই অভিলম্বটা এটার দিকে ঝুঁকে যায়। এর ফলে কি হয়, তুমি দেখো যে এই যে আপাতন কিরণ আছে, ঠিক আছে, এই আপাতন কিরণের মানটা দেখো, আর এই প্রতিসরণ কিরণের মানটা দেখো। আপাতন কিরণের মান তোমার হচ্ছে বড়, প্রতিসরণ কিরণের মান কি হচ্ছে তোমার ছোট, তাই না? এটা হচ্ছে। এবার কি হয়, যখন এটা ঘন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন সেটা কি হয়, এর ঝুঁকে যায়। হালকা মাধ্যমে তুমি মনে রাখবা বায়ুর গতিবেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু যদি কোনো ঘন মাধ্যম তুমি কাঁচ ধরে নাও, ঠিক আছে, কাঁচ এটা একটা ঘন মাধ্যম, যেহেতু কাঁচের কথা এখানে বলছে আমি এটাই ধরছি। কাঁচের মধ্যে বায়ুর গতিবেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? আর দেখো এইটা যখন যায় কিনা আপাতিত রশ্মি যেটা হয় আর নির্গত রশ্মি কি হয়, একে অপরের মনে রাখবা সমান্তরালভাবে হয়, কেমন এই জিনিসটাও হয়। এবার দেখো অপশনে কি কি বলছে, বলছে আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়। দেখো আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে তো বড় হচ্ছে, তাই না? তার মানে এটা তোমার হবে না। বলছে আপাতন কোণ নির্গমন কোণের চেয়ে বড় হয়। দেখো আপাতন কোণ নির্গমন কোণ, নির্গমন মানে প্রতিফলন কোণ, এর কোণের মানে কি ছোট হয় না, এটা সমান সমান হয়। তোমরা প্রত্যেকে পড়ে হবা যে একটা ধরো আপাতিত কিরণ আছে, সেটা মানে এটা তুমি কিসে বলবো, যে ক্রান্তিক কোণ পড়েছো না, ক্রান্তিক কোণ। ওই ক্রান্তিক কোণে কি বলা হয়, যে একটা আপাতন কিরণ আছে, একটা মানে দিক মানে কোণ মানে যাওয়ার পরে মানে এমন একটা কোণ দিয়ে যায় যে যেই মাধ্যমে আসে সেই মাধ্যমে ফিরে যায়। তো যেই মাধ্যমে আসছে আপাতন কোণ আর যেই মাধ্যমে ফিরে যাচ্ছে প্রতিফলন কোণ, এই দুটোর মান কি এক সমান হয় তোমার। তার মানে কি এটা বলেছে বড়, তো এটাও তোমার হবে না। বলছে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের মাধ্যমে প্রবেশ করলে আলোর দ্রুতি কমে যায়, স্বাভাবিক। আমি কি বললাম, হালকা মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাছে কি হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তো নিশ্চয়ই কমেই যাচ্ছে। তার মানে কি এটা তোমার কারেক্ট অ্যান্সার। বলছে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল হয়, একদমই হয় একে অপরের সমান্তরাল, অপশন নাম্বার ডি তোমার 3 আর 4 ঠিক আছে। এবার তো কোথায় আছে, বলছে উভয় 1 2 একদমই না, উভয় 2 3 একদমই না, মানে 2 তো ভুল, 3 ঠিক আছে, এই জন্য হবে না। বলছে 3 এবং 4, অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, বুঝতে পারলে? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। আর এগুলো কি বলো, থিওরিটিক্যাল পার্ট, তুমি যদি না জানো কিনা তোমার এটা করতে অসুবিধা হবে। তাই এই টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে, কেমন? কারণ গ্রুপ ডি তো তোমাদের আবার আসছে, হয়তো ম্যাক্সিমাম 2 3 মাসের মধ্যে তোমার গ্রুপ ডি নিয়েই নিবে আশা করছি। তো এগুলো তোমার ভালো করে রিভিশন করতে থাকবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে 15 ওহম এবং 5 ওহমের দুটি রোধক শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। যখনই শ্রেণী সমবায় বলেছে তোমার টোটাল মানে রোধ কত হবে, রোধ 1 প্লাস রোধ 2। রোধ 1 কত আছে 15, রোধ 2 কত আছে 5, মানে কি হলো টোটাল মানে টোটাল কি বলবো, এই রোধকে ইংরেজিতে কি বলে, রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কি হবে 20 ওহম। এবার জিজ্ঞাসা করছে বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে। তড়িৎ প্রবাহের ফর্মুলা কি, আই সমান সমান V/R, তাই না? আই এর মান আমাকে বার করতে হবে, ভি আমাকে দিয়ে দাও 12 ভোল্ট, তারপরে তুমি 12 লিখে দাও, আর রেজিস্ট্যান্স আমি কত পেয়েছি টোটাল 20, দেখুন তুমি 20 লিখে দাও। 2 বার এটা কাটো 10 বার, 2 বার এটা কাটো 6 বার, তো উপরে কত 6/10, তো নিচে শূন্য সরানোর জন্য কি হবে, উপরে একটা দশমিক দিয়ে দেবো, 0.6 অ্যাম্পিয়ার। কোন অপশানে আছে, অপশান নাম্বার বি, ঠিক আছে, তোমরা এইভাবে করে নেবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে হরমোনের গর্ভনিরোধক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কোন বিবৃতি সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে। দেখো যে তুমি যদি গর্ভনিরোধক ওষুধ খাও কিনা, মেনলি তোমাদের কি হবে, গর্ভনিরোধক ওষুধ মেনলি মেয়েরাই খায়, ঠিক আছে? তো এই খাওয়ার ফলে ওদের শরীরে কি পরিবর্তন হয় জানো, মেয়েদের শরীরে মনে রাখবা দুটো হরমোন মানে কি বলবো নিঃসরণ হয়। একটা হচ্ছে তোমার ইস্ট্রোজেন, ঠিক আছে, ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন, তাই না? প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের কি হয় মাত্রার মধ্যে পরিবর্তন নিয়ে চলে আসে, ঠিক আছে, এই দুটো মাত্রার পরিবর্তন হয়, যার কারণে কি হয় যে মেয়েদের যে মাসিক চক্র হয় না সেটার উপর মেনলি প্রভাব ফেলে কোনো গর্ভনিরোধক ওষুধ খেলে। কি হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের যে হরমোন আছে তার মাত্রাতে পরিবর্তন হয়, প্লাস তোমার লিখে দাও প্লাস মাসিক চক্রে প্রভাব ফেলে, মাসিক চক্রে প্রভাব, ঠিক আছে? এবার দেখো এই যে আমি যেটা বললাম সেটা তো এই মিলতা জুলতা কোন অপশানটাতে তোমার আছে। বলছে এটি ডিম্বাশয়ের ডিম্বাণু ধ্বংস করে দেয়, একদমই না।
এটি শুক্রাণুকে ডিম্বাণুতে পৌঁছানোর ক্ষমতা নষ্ট করে দেয়, একদমই না। বলছে এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে, একদমই না। বলছে এগুলি হরমোনের স্বাভাবিক ভারসাম্যকে ব্যাহত করে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের পরিবর্তন আনছে, যার মাধ্যমে শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। শারীরবৃত্তীয় প্রক্রিয়া কি? মাসিক চক্র, এটাকে তোমার প্রভাবিত করছে। তার মানে কি অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উদ্ভিদ কোষ প্রাচীর মূলত কি দিয়ে তৈরি হয়? এটা তো সেলুলোজ দিয়ে তৈরি হয়, তোমরা প্রত্যেকেই জানো, তাই না? কাইটিন দিয়ে কি তৈরি হয়? এটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। কেমন? ছত্রাকের কোষ প্রাচীর। সুবেরিন কি হয় বলো তো? সুবেরিন হচ্ছে একটা মোম জাতীয় জলরোধী পদার্থ। কি বললাম? মোম জাতীয় জলরোধী একটা পদার্থ, বুঝতে পারলে তো? আর এটা মেনলি কোথায় পাওয়া যায়? উদ্ভিদের, মনে রাখবা, উদ্ভিদের কর্ক কোষে পাওয়া যায়। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে মূল হয় কি না, মূলের মানে শিকড়ের আর কি, কি বলবো, এন্ডোডার্মিসে পাওয়া যায়। কি বললাম? মূলের এন্ডোডার্মিস, কেমন? এন্ডোডার্মিসে পাওয়া যায় কি? সুবেরিন। যদি তোমাকে নাইট্রোজেন গ্লুকোসামিন জিজ্ঞেস করে, তো এটা মনে রাখবা, এটা হচ্ছে তোমার কাইটিনের একটা কি গঠনমূলক একক। কি বললাম? কাইটিনের গঠনমূলক একক। ঠিক আছে, এক সেকেন্ড, গঠনমূলক একক। ঠিক আছে, প্লাস তুমি মনে রাখবা এটা শরীরের কি জৈবিক লুব্রিকেন্ট হিসাবেও কাজ করে, নাইট্রোজেন গ্লুকাসিন। কি বললাম? শরীরে জৈবিক কি বললাম যেন? লুব্রিকেন্ট, তাই না? লুব্রিকেন্ট হিসাবেও কাজ করে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে গতির নিম্নোক্ত কোন সমীকরণটি একটি কণার চূড়ান্ত বেগের উপর নির্ভরশীল? দেখো, চূড়ান্ত বেগ মানে কি? অন্তিম বেগের কথা বলেছে, তাই তো? অন্তিম বেগ। আর অন্তিম বেগকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। তুমি দেখো যে কোন সমীকরণে ভি নেই, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভি সমান সমান ইউ প্লাস এটি, এখানে ভি আছে তাই এটা হবে না। তো এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি, এখানে তুমি কোনো ভি দেখতে পাচ্ছ, তার মানে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2s, এখানেও তোমার দেখো ভি আছে তাই জন্য এটা হবে না। ভি সমান সমান ইউটি প্লাস এ, এটা তো মানে সমীকরণই না কোনো, বুঝতে পারলে তো? এটা তোমরা মনে রাখবা। গতির তিনটা সমীকরণ জানো তো? একটা কি? ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হয় ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো? এই তিনটাই তোমার মনে রাখা দরকার। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।